তো আজকে আমরা গ্রাম পঞ্চায়েতের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট হবে তার জন্য আরো একটা ইম্পর্টেন্ট ক্লাস আলোচনা করব। এখানে আমরা আলোচনা করব ভারতের গ্রামীণ ভূগোল। ঠিক আছে? যেহেতু এটা পঞ্চায়েতের এক্সাম সেজন্য কিন্তু ভারতের ভূগোল তোমাকে পড়তে হবে, বাট সেই ভূগোলটা কেমন না গ্রামীণ ভূগোল। তো সেই গ্রামীণ ভূগোলের উপরে আজকে আমরা ইম্পর্টেন্ট 50টা এমসিকিউ কিন্তু আজকে পরীক্ষা মানে ক্লাসে আলোচনা করবো, যেগুলো তোমাদের এক্সামের জন্য অনেকটা হেল্পফুল হবে। ক্লিয়ার? এর আগেও কিন্তু আমরা রুরাল ডেভেলপমেন্ট এই টপিকের উপরে কিন্তু দেখো আমরা আমাদের এগুলো কিন্তু অ্যাকচুয়ালি জেনারেল যে নলেজ সেকশনটা আছে সেখানে কিন্তু সিলেবাসের মধ্যে স্পেসিফিক মেনশন করে দিয়েছে যে রুরাল ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে রুরাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া। তো রুরাল ডেভেলপমেন্টের উপরে কিন্তু আমরা একটা ক্লাস অলরেডি করেছি, সেখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা খুব সুন্দরভাবে আলোচনা করেছি। আজকে আমরা রুরাল জিওগ্রাফি অফ ইন্ডিয়ার উপরে 50টা এমসিকিউ আলোচনা করবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এবং প্রত্যেকটা প্রশ্নের আমরা শুধুমাত্র আনসার করে চলে যাবো এমনটা নয়, আরো সেই রিলেটেড যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করব প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে সঙ্গে। তোমাদের বলে রাখি আমাদের কিন্তু ইংলিশেরও ক্লাস কিন্তু অলরেডি চলছে। আমরা কিন্তু ইংলিশেরও কয়েকটা ক্লাস আপলোড করে দিয়েছি, খুব সুন্দরভাবে সেখানে আমরা আলোচনা করেছি, কারণ ইংলিশে কিন্তু 25 মার্কস থাকছে। তোমরা জানো গ্রাম পঞ্চায়েতের এক্সামের কথা বলছি, তো যে ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে সেই ধরনের প্রশ্ন নিয়ে আমরা কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি, তো সেগুলোও দেখে নিও। ওকে? এর জন্য তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখতে হবে, যখনই কোনো ভিডিও চলে আসবে তুমি সেটা দেখতে পাবে। ক্লিয়ার? তো চলো আমরা চলে যাচ্ছি আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নেবো। গ্রাম পঞ্চায়েত ভারতের অ্যাকচুয়ালি গ্রামীণ ভূগোলের উপর থেকে ফার্স্ট কোশ্চেন, রুরাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া। নেক্সট দেখো, ফার্স্ট কোশ্চেন একদম ইজি একটা প্রশ্ন, একদম ইজি। এই প্রশ্ন কঠিন কিছুই না, যে কেউ আনসারটা করতে পারবে। সেটা হচ্ছে জনগণনা, সেন্সাস অফ ইন্ডিয়া। আমাদের লাস্ট সেন্সাস কবে হয়েছিল, জনগণনা কবে হয়েছিল? আমরা জানি 2011 সালে কিন্তু আমাদের লাস্ট জনগণনা হয়েছিল, তারপরে আর হয়নি। তো নতুন করে কিন্তু শুরু হতে চলেছে, এখন চলছে তোমরা জানো, যেটা অনলাইন করতে হবে। ঠিক আছে? তো এই যে জনগণনা, সেন্সাস অফ ইন্ডিয়ার সংজ্ঞা, প্রশ্নটা ভালো করে বুঝবে। জনগণনার সেন্সাস অফ ইন্ডিয়ার সংজ্ঞা অনুযায়ী গ্রাম বলতে কি বোঝায়? গ্রাম বলতে কি বোঝায়? জনসংখ্যা 5,000 এর কম যে কোনো বসতি, নাকি স্পষ্ট সীমানাযুক্ত রাজস্ব এলাকা যেখানে পৌরসভা বা কর্পোরেশন নেই, নাকি কৃষিকাজে যুক্ত পরিবারের বসতি, অ্যান্ড অপশন ডি হচ্ছে পঞ্চায়েত অফিস থাকা এলাকা। তো সেন্সাস অফ ইন্ডিয়ার সংজ্ঞা অনুযায়ী গ্রাম বলতে আমরা কি বুঝবো? এখানে গ্রাম বলতে আমরা বুঝবো অপশন বি যেটা আছে, দেখো, স্পষ্ট সীমানাযুক্ত রাজস্ব এলাকা, অর্থাৎ রেভিনিউ ইউনিট যেটাকে আমরা বলবো, অর্থাৎ যেখানে কোনো পৌরসভা বা কর্পোরেশন নেই। তাই তো গ্রাম পঞ্চায়েত মানে গ্রাম বলতে সেখানে অবশ্যই সেখানে পৌরসভা বা কিন্তু পঞ্চায়েত এই বিষয়টা থাকবে না। তো এই ফার্স্ট কোশ্চেনের জন্য আনসারটা হয়ে যাবে অপশন বি। যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2, 2011 জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ গ্রামীণ এলাকায় বসবাস করে? দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পঞ্চায়েত এক্সামের জন্য। পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে এক্সাম হতে চলেছে তার জন্য এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো 2011 সেন্সাস অনুযায়ী যে ভারতের কত শতাংশ লোক গ্রামীণ এলাকায় বসবাস করে? 50, 60, 75 নাকি 68.8? তো এখানে আমরা জানি যে মোটামুটি 31.2% জনসংখ্যা যারা শহরে বাস করে, তাহলে বাকি 100%-এর থেকে আমি যদি এটা মাইনাস করি, কত হচ্ছে? 68.8% যেটা গ্রামে বসবাস করে। তাহলে এটা কোথায় আছে? 68.8 আছে অপশন ডিতে আছে, তো অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট হচ্ছে শহর ঘোষণার জন্য জনসংখ্যার ন্যূনতম জনসংখ্যা কত ধরা হয়? ন্যূনতম জনসংখ্যা কত ধরা হয় সেটা কিন্তু ধরতে হবে। এখানে যেটাকে অ্যাকচুয়ালি শহর যেটাকে বলছে, এটাকে ভালো করে প্রশ্নটা বুঝতে হবে। এখানে যেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি সেন্সাস টাউন, তাই তো? সেন্সাস টাউন যেটাকে বলা হয়। তো এই যে শহর ঘোষণার জন্য জনগণনা ন্যূনতম জনসংখ্যা কত ধরা হয়? 3,000, 5,000, 10,000 নাকি 15,000? এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, 5,000 ন্যূনতম জনসংখ্যা কিন্তু ধরা। অ্যাকচুয়ালি এই যে সেন্সাস টাউন হতে গেলে ন্যূনতম জনসংখ্যার 5,000 জনঘনত্ব, মানে 5,000 জনসংখ্যা হতে হয়, এবং প্রতি স্কোয়ার কিলোমিটারে জনঘনত্ব কত হতে হয়? প্রতি স্কোয়ার কিলোমিটারে জনঘনত্ব মোটামুটি কিন্তু 400 জন হতে হবে। ঠিক আছে? এবং এখানে আরো একটা ক্রাইটেরিয়া আছে, এটা আমি বললাম প্রতি স্কোয়ার মিটারে 400 জন জনঘনত্ব হতে হবে, এবং এখানে আরো একটা ক্রাইটেরিয়া আছে, যার 75% 75% মানে পুরুষ কর্মশক্তি যারা অকৃষিকাজের সঙ্গে যুক্ত থাকতে হবে।
ঠিক আছে? মানে 75% লোক কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকবে এবং যেখানে কিন্তু স্কোয়ার কিলোমিটারে ৪০০ জন জনঘনত্ব হতে হবে। আর এখানে যেটা বলেছে শহর ঘোষণার জন্য জনগণনার ন্যূনতম জনসংখ্যা কত ধরা হয়? সেটা হবে ৫,০০০। ওকে? নেক্সট। নেক্সট হচ্ছে গ্রামীণ বসতির প্রধান বৈশিষ্ট্য কোনটি? সহজ একটা ইজি একটা প্রশ্ন। উচ্চ জনঘনত্ব, শিল্প নির্ভর অর্থনীতি এটা সাধারণত শহরের প্রসঙ্গ হলে তখন হতো। তাহলে কৃষি নির্ভর অর্থনীতি নাকি বহুতল ভবন? এটাও শহরের একটা বিষয়। তাই তো? শহরে আমরা সবগুলো দেখতে পাই। তো এখানে জনঘনত্ব এটাও শহরের একটা বিষয়। ঠিক আছে? দেখো জনসংখ্যা আর জনঘনত্ব বিষয়টা কিন্তু বুঝতে হবে। জনঘনত্ব মানে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে কত গায়ে কত আ মানে কত সংখ্যক লোক থাকছে, যেটাকে বলা হয় জনঘনত্ব। আর জনসংখ্যা বিষয়টা কিন্তু আলাদা। ক্লিয়ার? জনঘনত্ব আর সংখ্যা কিন্তু দুটো আলাদা জিনিস। তো এখানে আমাদের বলছে গ্রামীণ বসতির প্রধান বৈশিষ্ট্য কোনটি? সেটা হবে কৃষি নির্ভর অর্থনীতি। অপশন সি হয়ে যাবে সঠিক আনসার এই কোয়েশ্চেনের জন্য। নেক্সট। নিম্নলিখিত কোনটি গ্রামীণ বসতির প্রকার নয়? কোনটা এদের মধ্যে গ্রামীণ বসতির ধরন নয়? সংঘ বসতি, বিক্ষিপ্ত বসতি। বিক্ষিপ্ত বসতি আমরা গ্রামীণ বসতির একটা ইম্পর্টেন্ট টাইপ বা ধরন আমরা বলতে পারবো। সংঘ বসতি এটাও ইম্পর্টেন্ট একটা গ্রাম বসতির টাইপ বা ধরন। রৈখিক বসতি যেটা কোনো একটা রেখা বরাবর, মনে করে কোনো একটা নদীর উপকূল বরাবর একটা রেখা বরাবর বা রাস্তার ধার বরাবর, পুকুর বরাবর যে জনবসতি গড়ে ওঠে সেটাকে রৈখিক বসতি বলে। এটাও একটা গ্রামীণ বসতির ধরন। ঠিক আছে? তাহলে ধরন এখানে বলেছে নয়। নয় কোনটা? নয় হচ্ছে মেট্রোপলিটন। এটা শহুরে জনবসতির একটা যেটাকে আমরা বলি যে ধরন। ঠিক আছে? মেট্রোপলিটন বসতি সাধারণত শহুরে বসতির একটা রূপ। আর এই বাকিগুলো এগুলো হচ্ছে গ্রামীণ বসতির প্রকারভেদ আমরা বলবো। তো এখানে অপশন হয়ে যাবে অপশন সি কোশ্চেন 5 এর জন্য। নেক্সট কোশ্চেন নাম্বার 6, নদীর তীরে বা রাস্তার ধারে সারিবদ্ধভাবে গড়ে ওঠা বসতি থেকে কি বলে? যেটাকে আমি এক্ষুনি বলছিলাম সেটাকে কি বলবো? যেটা আমি এক্ষুনি বললাম সেটা হবে রৈখিক বসতি। অপশন বি। যখন কোনো বসতির রেখা বরাবর, অর্থাৎ যেমন বলছিলাম নদী, খাল, রাস্তা বা কোনো একটা রেল লাইন বরাবর, ঠিক আছে? রেল লাইন বরাবর যে জনবসতি গড়ে ওঠে তখন তাকে রৈখিক বসতি বলা হয়। যেমন আমরা বলতে পারি গঙ্গার তীরবর্তী যে গ্রামগুলি সেগুলো হচ্ছে এই রৈখিক জনবসতির কিন্তু উদাহরণ। ক্লিয়ার? তো অপশন বি হবে সঠিক আনসার। নেক্সট। নেক্সট হচ্ছে বিক্ষিপ্ত বা ছড়ানো বসতি বা যেটাকে অ্যাকচুয়ালি বলে ডিসপার্স সেটেলমেন্ট। সাধারণত কোথায় দেখা যায়? বিক্ষিপ্ত বা ছড়ানো বসতি কোথায় দেখা যায়? উর্বর সমতল ভূমিতে নাকি পার্বত্য অঞ্চলে? যেহেতু বলেছে বিক্ষিপ্ত বা ছড়ানো বসতি, যেহেতু যদি উর্বর সমতল হয় তাহলে সেখানে নিশ্চয়ই বিক্ষিপ্ত জনবসতি হবে না। সেখানে একটা আ আ ভালো একটা মানে এরকম বিক্ষিপ্ত না হয়ে এক নাগাড়ে যে জনবসতি চলবে সেটা গড়ে উঠবে, যেহেতু সমতল এলাকার বলছে। তাই এটা কিন্তু আনসার নয়। ঠিক আছে? নদীর মোহনায়ও হবে না। যেটা অ্যাকচুয়ালি বিক্ষিপ্ত জনবসতি আমরা দেখতে পাবো সেটা অপশন বি তে আছে পার্বত্য ও অরণ্য অঞ্চলে। পার্বত্য এলাকায় কিন্তু জনবসতি এরকম এখানে কিছুটা, ওখানে কিছুটা, এই জায়গায় কিছুটা, এইরকম অঞ্চলে আমরা জনবসতি দেখতে পাই ডিসপার্স সেটেলমেন্ট বা পার্বত্য অরণ্য অঞ্চলে আমরা বিক্ষিপ্ত বা ছড়ানো জনবসতি দেখতে পাই। ঠিক আছে? অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8, কি বলছে? গ্রামীণ বসতির অবস্থান নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক নিয়ামক কোনটি? গ্রামীণ বসতির অবস্থান নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক নিয়ামকের কথা বলেছে। কোনটা হবে? খনিজ সম্পদ, বৈদ্যুতিক সংযোগ, জলের প্রাপ্যতা নাকি রেল লাইন? এক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে অপশন এ জলের প্রাপ্যতা। পানীয় জল বা সেচের মানে জলের সহজলভ্যতা কি করে অ্যাকচুয়ালি গ্রামীণ বসতি স্থাপনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। তাই বেশিরভাগ দেখবে মানে নদী এলাকাতে কিন্তু বা কূপের কাছাকাছি সাধারণত জনবসতি গড়ে ওঠে। ঠিক আছে? তো জলের প্রাপ্যতা হচ্ছে একটা গ্রামীণ বসতির অবস্থান নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক নিয়ামক বা কারণ আমরা বলতে পারবো। নেক্সট। নেক্সট হচ্ছে ভারতে গ্রামীণ জনবসতির ঘনত্ব সবচেয়ে বেশি কোন অঞ্চলে? গঙ্গা সমভূমি, থর মরুভূমি, হিমালয় পার্বত্য অঞ্চলে। এখানে জনবসতির ঘনত্বের কথা বলেছে। তো ঘনত্ব যদি বেশি হয় পার্বত্য অঞ্চলে হবে না। থর মরুভূমিতে তো কিন্তু হবেই না। এই দুটো অপশন তোমরা এলিমিনেট করতেই পারছো। এবার অপশন রইল গঙ্গা সমভূমি নাকি দাক্ষিণাত্য মালভূমির শুষ্ক অঞ্চল, কোনটা সঠিক আনসার নেব?
যেহেতু এখানে দাক্ষিণাত্য মালভূমি শুষ্ক অঞ্চল বলছে, তো শুষ্ক অঞ্চলে বিশেষত মানুষজন থাকতে কম পছন্দ করবে, তাই এটাও কিন্তু আনসারটা হচ্ছে না। যেটা আনসার হবে সেটা হচ্ছে গঙ্গা সমভূমিতে ভারতের গ্রামীণ জনবসতির ঘনত্ব সবচেয়ে বেশি। কেন? কারণ এই যে গঙ্গা বলো বা গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমির সমভূমিতে যে উর্বর পলিমাটি, তাই না? উর্বর পলিমাটির কারণে কিন্তু উর্বর পলিমাটি বা আমরা বলতে পারি জলসেচের সহজলভ্যতা, ঠিক আছে? জলসেচের সহজলভ্যতা, পর্যাপ্ত জল, তারপরে হচ্ছে অনুকূল জলবায়ু। এই কারণগুলো কিন্তু অনুকূল জলবায়ু, এই কারণে কিন্তু ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ গ্রামীণ অঞ্চলগুলি গড়ে উঠেছে। ঠিক আছে? তো এখানে হবে গঙ্গা সমভূমি, অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 10। 10 হচ্ছে ৭৩তম সংবিধান সংশোধনী কিসের সঙ্গে সম্পর্কিত? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমরা আগের দিনেও আলোচনা করেছিলাম খুব ভালোভাবে। এখানে আমাদেরকে মনে রাখতে হবে ৭৩তম আর ৭৪তম সংবিধান সংশোধনী কিসের সঙ্গে যুক্ত। ঠিক আছে? ৭৩তম সংবিধানের ৭৪টা হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটি বা যেটাকে আমরা বলি পৌরসভা। পৌরসভার সঙ্গে রিলেটেড। আর ৭৩টা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে। ঠিক আছে? গ্রাম পঞ্চায়েতের সঙ্গে সম্পর্কিত এবং এদের সালটা মনে রাখতে হবে, দুটোরই কিন্তু সাল 1992। 1992 সালে দুবার সংবিধান সংশোধন, একবার ৭৩তম, একবার ৭৪তম। ৭৩তম হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যুক্ত, ৭৪তমটাও কিন্তু পৌরসভার সঙ্গে যুক্ত। তো এখানে আমাকে বলেছে ৭৩তম সংবিধানে কিসের সঙ্গে সম্পর্কিত? এই যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা প্রদান, অপশন ডি তে আছে। দেখো ৭৩তম সংবিধানীতে যেখানে ত্রিস্তরীয় পঞ্চায়েতের ব্যবস্থা কিন্তু বলা হয়েছিল। ঠিক আছে? তো এটাই হবে সঠিক অ্যান্সার ডি। পঞ্চায়েতি রাজের ত্রিস্তরীয় কাঠামোর সঠিক ক্রম কোনটি? দেখো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা বলতে পারো তোমাদের, বিশেষ করে এই পরীক্ষার জন্য। আর এটা শুধুমাত্র এই পরীক্ষা নয়, তোমরা অন্যান্য যারা ক্লাস করেছো, অন্যান্য জিকে সেকশনটা পড়েছো অন্যান্য পরীক্ষার জন্য, সেখানে দেখবে এই পঞ্চায়েতি রাজের উপরে কিন্তু এই সঠিক ক্রম বা এই যে তিনটে পঞ্চায়েত স্তর কে চালু করেছিলেন, যেটাকে আমরা যার নামটা জানি, ঠিক আছে? সেই নাম থেকে প্রশ্ন হয়, তারপরে তিনটে ক্রম থেকে প্রশ্ন হয়, তারপর কবে পঞ্চায়েতি রাজ শুরু হয়েছিল, কোন সংবিধানে কোথায় আসে, এইগুলো কিন্তু পঞ্চায়েত রিলেটেড এই প্রশ্নটা সব মানে যে কোনো পরীক্ষাতে আসে। তো এখানে আমাকে বলেছে পঞ্চায়েতের যে রাজের ত্রিস্তরীয় কাঠামো সঠিক ক্রম কোনটা? জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম, নাকি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম সভা। অপশন বিতে আছে সঠিক ক্রম একদম। প্রথমে আসে গ্রাম পঞ্চায়েত, যেটা গ্রাম স্তরে কাজ করে। তারপরে আছে পঞ্চায়েত সমিতি, যেটা ব্লক স্তরে কাজ করে। এগুলো আমরা আগের দিন আলোচনা করেছিলাম। ব্লক স্তরে কাজ করে, আর জেলা পরিষদ যেটা জেলা স্তরে কাজ করে। তাই তো? এগুলো কিন্তু এটা সঠিক ক্রম আছে। তো প্রথমটা হবে গ্রাম পঞ্চায়েত, মাঝখানে একটা পঞ্চায়েত সমিতি এবং তারপরে হচ্ছে জেলা পরিষদ। ঠিক আছে? নেক্সট। পশ্চিমবঙ্গে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কত সালে চালু হয়? ঠিক আছে? তো এটার আনসারটা কি হবে বলো? এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা আনসার করবে। একটা হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য, এই প্রশ্নটার আনসারটা তোমরা কমেন্ট করে জানাবে। কোশ্চেন নাম্বার 12, ঠিক আছে? বা হোমওয়ার্ক লিখে এই আনসারটা জানাবে, এ বি সি নাকি ডি, সঠিক আনসার কোনটা, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা যাচ্ছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতে পঞ্চায়েতি রাজের সূচনা সর্বপ্রথম কোন রাজ্যে হয়? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমি বলছিলাম। এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষাতে কয়েকবার এসছে বিভিন্ন পরীক্ষাতে। আর পঞ্চায়েতের যেহেতু তুমি এক্সাম দিচ্ছ, তা এই প্রশ্নটা কিন্তু বিশেষ করে খুবই খুবই ইম্পর্টেন্ট। সালটা ছিল 1959, 1959। জায়গাটার নাম হচ্ছে নাগৌর। নাগৌর এটা একটা ডিস্ট্রিক্ট। ঠিক আছে? নাগৌর ডিস্ট্রিক্ট। তো এই যে নাগর ডিস্ট্রিক্টে প্রথম পঞ্চায়েত রাজ শুরু হয়েছিল 1959 সালে। এবার প্রশ্ন হচ্ছে এই পঞ্চায়েতি রাজ এই যে নাগর ডিস্ট্রিক্ট, এটা অ্যাকচুয়ালি কোন জেলাতে? পশ্চিমবঙ্গ, কেরালা, রাজস্থান নাকি উত্তরপ্রদেশ? সেটা হবে অপশন সি, রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে প্রথম শুরু হয়েছিল পঞ্চায়েতি রাজ 1959 সালে। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে গ্রাম সভা বলতে কি বোঝায়? এটাও আমরা আগের দিনে আলোচনা করেছিলাম, আগের দিনের ক্লাসে ভালোভাবে। গ্রাম সভা হচ্ছে একটি গ্রাম পঞ্চায়েত এলাকার সকল প্রাপ্তবয়স্ক ভোটারদের নিয়ে যে সমন্বিত সভা, সেটা হচ্ছে গ্রাম সভা। অপশন বিতে আছে। গ্রাম সভা হচ্ছে সেই পঞ্চায়েত এলাকার সকল ভোটারদের একটা সমন্বিত সভা, সেটাকে আমরা বলবো গ্রাম সভা। ওকে, অপশন বি।
চলো নেক্সট। নেক্সট হচ্ছে ভারতীয় কৃষিতে খারিফ শস্য বলতে কি বোঝায়? খারিফ শস্য, খারিফ শস্য বলতে কি বোঝায়? যেটা শীতকালে বোনা এবং গ্রীষ্মকালে কাটা হয়, নাকি বর্ষাকালে বোনা শরৎকালে কাটা হয়, নাকি সারা বছর উৎপাদিত শস্য শুধুমাত্র সেচ নির্ভর শস্য? খারিফ শস্য আর একটা হয় রবি শস্য। আমরা জানি খারিফ আর রবি, এই রবি শস্য প্রধানত শীতকালে হয়ে থাকে, হ্যাঁ, আর খারিফ শস্য প্রধানত গ্রীষ্মকালে হয়ে থাকে। এবার এখানে বলেছে খারিফ শস্য বলতে কোনটা বোঝায়? যেটা বর্ষাকালে সাধারণত বোনা হয় এবং শরৎ বা শীতে কাটা হয়। এটা গ্রীষ্মকাল বলো বা বর্ষাকালও বলতে পারো। ওকে, খারিফ শস্যটার কথা বলছি আমি। তো এটা কি হবে সঠিক আনসার? 15 দাগের আনসারটা বলো। যেটা বর্ষাকালে বোনা হয় এবং এর টাইম পিরিয়ডটা একটু মনে রাখতে হবে। মোটামুটি টাইমটা হচ্ছে জুন থেকে জুলাই। এই টাইম পিরিয়ডে কিন্তু এটা বোনা হয় এবং এটা কাটা হয় কখন জানো? এটা মোটামুটি কাটা হয়, যেটা আমরা বলতে পারবো সেপ্টেম্বর টু অক্টোবর, এই টাইম পিরিয়ডে কাটা হয় এবং এটাকে বলা হয়েছে খারিফ শস্য। এর কয়েকটা যদি উদাহরণের কথা বলি আমরা, যেমন বলতে পারি এদের মধ্যে ধান পড়ে, ধান, ঠিক আছে, ধান, ভুট্টা, আমরা বলতে পারি পাট, এগুলো কিন্তু খারিফ শস্যের উদাহরণ। আর এখানে আমাকে রবি শস্যটাও একটু মনে রাখতে হবে, যেটা সাধারণত শীতকালে হয়ে থাকে, ঠিক আছে, এবং সেটা শীতকালে হয়ে থাকে এবং এর কয়েকটা এক্সাম্পল আমরা বলতে পারি গম, সরিষা, এইগুলো কিন্তু খারিফ শস্যের মধ্যে পড়ে। ক্লিয়ার? এবং খারিফ শস্য সাধারণত কোন টাইমে, আমরা যদি এই যেমন টাইম পিরিয়ডটা দেখলাম জুন থেকে জুলাই, খারিফ শস্যটা কবে হয়? মোটামুটি আমরা বলবো যে অক্টোবর থেকে নভেম্বরে এটা বোনা হয়, ঠিক আছে, এবং কাটা হয় মোটামুটি মার্চের দিকে, মার্চ এপ্রিলের দিকে এটা কাটা হয়ে থাকে। ওকে, এটা মনে রাখবে। নেক্সট, রবি শস্য কোন, এই তো এটাই এক্ষুনি বলছিলাম, রবি শস্য কোথায় চাষ হয়? অবশ্যই শীতকালে, ঠিক আছে। রবি শস্য শীতকালে কিন্তু চাষ হয়ে থাকে, যেমন গম, যেমন সরিষা, গম, সরিষা, বার্লি, এইগুলো শীতকালে চাষ হয়ে থাকে। টাইম পিরিয়ডটা ওই অক্টোবরের দিকে এটা বোনা হয়, অক্টোবর নভেম্বরের দিকে, এবং কাটা হয় মোটামুটি মার্চ এপ্রিলে। নেক্সট হচ্ছে ভারতের সবুজ বিপ্লবে সর্বপ্রথম কোন রাজ্যে সফল হয়? খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কোন রাজ্য প্রথম রাজ্যে সফল হয়? তো সেটা হচ্ছে আমরা জানি পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে উচ্চ ফলনশীল বীজ, সার ব্যবহার করে কিন্তু এই যে গ্রিন রেভলিউশন আমরা দেখতে পেয়েছিলাম, মোটামুটি সালটা ছিল 1960-এর দশকে, ঠিক আছে। এই টাইম পিরিয়ডে কিন্তু সবুজ বিপ্লব হয়েছিল এবং যেটা সাধারণত 1960-এর দশকে এখানে উচ্চ ফলনশীল, যেমন বললাম, বীজ, সার ও সেচের ব্যবহারে পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে কিন্তু বিপুল পরিমাণে উৎপাদনে বৃদ্ধি ঘটে, যা সবুজ বিপ্লব নামে পরিচিত। এবং এখানে আরো একটা প্রশ্ন হয়, এই যে সবুজ বিপ্লব সাধারণত এর সঙ্গে কোন শস্যগুলি রিলেটেড? সেটা সবার প্রথমে আসে গম, গমে আমরা সবুজ বিপ্লব দেখেছিলাম, আর একটা হচ্ছে ধান। এই দুটো কিন্তু সবুজ বিপ্লব ঘটেছিল মোটামুটি, আর এই এরিয়াটা বলবে পাঞ্জাব হরিয়ানাতে, ঠিক আছে। আর এই সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এর উপরে একটা আলাদা প্রশ্ন আছে, পরে আশা করছি আসে, আমরা সেটা সেখানে আলোচনা করছি। ভারতের কোন মৃত্তিকা ধান চাষের জন্য সর্বাধিক উপযোগী? ধান চাষের জন্য উপযোগী কোন কোন ধরনের মৃত্তিকাকে আমরা বলবো ধান চাষে ভালো হয়? এখানে দেখো কালো মৃত্তিকা আছে, পলি মৃত্তিকা, এবং মরু মৃত্তিকা এবং লাল মৃত্তিকা। আমরা জানি ধান চাষ সাধারণত পলি মৃত্তিকা, নদী উপকূলবর্তী অঞ্চলে বা নদী ওই কাছাকাছি অঞ্চলে পলি মৃত্তিকা পাওয়া যায়, যেটা অ্যাকচুয়ালি এই পলির আবার কিন্তু ভাগ আছে, নবীন পলি, হ্যাঁ। তো এই যে পলি মৃত্তিকা অঞ্চলে কিন্তু ধান চাষ সব থেকে ভালো হয়ে থাকে। কেন? কারণ এই পলি মৃত্তিকা জল ধারণ ক্ষমতা বেশি হয় এবং এটা কি হয়, মানে খুব উর্বর টাইপের হয়ে যায়, সেজন্য এটা কিন্তু ধান চাষের জন্য উপযোগী। নেক্সট হচ্ছে কালো মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কোন ফসলের জন্য বিখ্যাত? কালো মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা কোন ফসলের জন্য বিখ্যাত? না, সেটা হবে কার্পাস বা তুলা, অপশন এ, ঠিক আছে। এই মৃত্তিকাকে আরো একটা নাম বলে কার্পাস মৃত্তিকাও একে বলা হয়, এখানে এত কার্পাস মানে তৈরি হয়, কার্পাস মৃত্তিকাও একে বলা হয়, ঠিক আছে। এটা হবে সঠিক অ্যান্সার, তুলা।
এবং সাধারণত যদি এরিয়াটা বলা হয় সাধারণত দাক্ষিণাত্য লাভা মালভূমির ওই অঞ্চলটাতে কালো মৃত্তিকা বা রেইগুর মৃত্তিকা দেখা যায় এবং এর জল ধারণ ক্ষমতা খুব বেশি, সেজন্য এটা কিন্তু তুলো চাষের উপযোগী। ঠিক আছে? দক্ষিণাত্য মালভূমি অঞ্চলে এটা খুব বেশি দেখা যায়। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন মৃত্তিকা চা চাষের জন্য বিখ্যাত? তো চা চাষের জন্য আমরা যেটা পাবো সেটা হচ্ছে পলি মৃত্তিকা, অবশ্যই নয়, এটা ধান চাষের জন্য। চা চাষের জন্য সেটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা, অপশন বি হবে সঠিক আনসার। ল্যাটেরাইট, ঠিক আছে? যেটা সাধারণত দার্জিলিং, জলপাইগুড়ি অঞ্চলে পাওয়া যায় এবং এখানে এই অঞ্চলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়। সেই কারণে চা চাষের জন্য উপযোগী হচ্ছে মৃত্তিকা ল্যাটেরাইট মৃত্তিকা এবং দার্জিলিং, জলপাইগুড়ি অঞ্চলে কিন্তু চা চাষের জন্য উপযুক্ত এবং আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের চা কিন্তু জগৎ বিখ্যাত। জিআই ট্যাগ প্রাপ্ত। ওকে? যেটাকে আমরা বলি প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য কোনটা? সেটাকে আমরা বলবো দার্জিলিং চা। জিআই ট্যাগ প্রাপ্ত। জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, ঠিক আছে? ইন্ডিকেশন, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, জিআই ট্যাগ প্রাপ্ত। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের মোট ভৌগোলিক এলাকার কত শতাংশ কৃষি কাজের অধীনে? মোট কত শতাংশতে ভারতের মোট ভৌগোলিক যে এলাকার আছে এর কত শতাংশতে কৃষিকাজ হয়ে থাকে? 20, 90, 75 নাকি 73 থেকে 43 থেকে 45? এটা হবে 43 থেকে 45% জমিতে কিন্তু ভারতের কৃষিকাজ হয়ে থাকে। অপশন 21 এর আনসার হয়ে যাবে অপশন ডি। নেক্সট হচ্ছে ঝুম আচ্ছা, এটা জুম না, এটা ঝুম হবে, ঝুম। ঝয় হস্যু মো। ঝুম চাষ বা শিফটিং কাল্টিভেশন যেটাকে আমরা বলি ভারতের কোন অঞ্চলে পরিচিত? খুব ইম্পর্টেন্ট। কোন অঞ্চলে পরিচিত? পাঞ্জাব সমভূমি, উত্তর পূর্ব ভারতের পার্বত্যাঞ্চল, গাঙ্গেয় বদ্বীপ নাকি থর মরুভূমি? ঝুম চাষ কি অ্যাকচুয়ালি? ঝুম চাষ সেই চাষ যেটাকে আমরা বলতে পারি মোটামুটি যে ভারতের অ্যাকচুয়ালি উপজাতি অঞ্চলে যে ঝুম চাষ অর্থাৎ যেটাকে আমরা বলি স্থানান্তরিত কৃষি, ঠিক আছে? এর কিন্তু স্থানীয়ভাবে আবার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম আছে ঝুম চাষের, যেটা অ্যাকচুয়ালি ওই জমি তোমার হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া হয়, সেখান থেকে গাছপালা পরিষ্কার করে চাষ করা হয়, তারপর সেই জমির উর্বরতা কমে গেলে আবার একটা অন্য জমিতে চলে যাওয়া হয়, একই প্রসেস চলে। তো এই যে স্থানান্তর এটাকেই বলা হয় ঝুম চাষ এবং এটা সাধারণত উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে দেখা যায়। স্পেসিফিক যদি জায়গার নাম বলি সাধারণত আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম। ওকে? আসাম, মেঘালয়া, মিজোরাম। ওকে? এই অঞ্চলগুলিতে, নাগাল্যান্ড আমরা বলবো, এই অঞ্চলগুলিতে কিন্তু এই ঝুম চাষটা হয়ে থাকে। এই জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 23, ভারতের কৃষি জমির খণ্ডীকরণের প্রধান কারণ কি? অর্থাৎ কৃষি জমি একটা টুকরো টুকরো খণ্ডে দিনের পর দিন ভাগ হয়ে যাচ্ছে। কিসের জন্য? নগরায়নের জন্য নাকি সেচ প্রকল্পে? কিছুই না, জমি উত্তরাধিকার সূত্রে জমি বিভাজন। তোমার আজকের বাবার মনে করো 4 বিঘা জমি আছে। তোমার বাবার 4 বিঘা জমি আছে, তোমরা হচ্ছে 2 ভাই। তো 2 ভাই যখন এই জমিটা ভাগ হবে, দুজনের 2 করে ভাগ হয়ে যাবে। তো এই যে খণ্ডীকরণ হচ্ছে 4 বিঘা জমিটা 2 ভাগে ভাগ হয়ে গেল 2 বিঘা করে, সেটাই বলছে। তো এই যে উত্তরাধিকার সূত্রে জমি বিভাজন, এটাই মেইন কারণ ভারতের কৃষি জমির খণ্ডীকরণের। ঠিক আছে? অপশন সি। নেক্সট নেক্সট হচ্ছে সবুজ বিপ্লবের নেতৃত্ব দান করে কৃষি বিজ্ঞানীকে কি বলা হয়? মানে কে অ্যাকচুয়ালি যে সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশনের প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেটা হচ্ছে যদি ভারতের রেসপেক্টে বলে তাহলে হচ্ছে এম.এস. স্বামীনাথন। ভারতের রেসপেক্টে বললে এম.এস. স্বামীনাথন, যিনি কিন্তু মারা গেছেন কয়েকদিন আগে। তো এম.এস. স্বামীনাথন ভারতের রেসপেক্টে। আর যদি ওভারঅল অল ওভার ওয়ার্ল্ডের যদি সবুজ বিপ্লবের জনক বলা হয় তখন আমরা বলবো নরম্যান বোরলগ। এই দুটো নাম কিন্তু ইম্পর্টেন্ট, ভারতেরটা বেশি ইম্পর্টেন্ট, এই দুটো মনে রাখতে হবে। ঠিক আছে? এই দুজনকেই বলা হয়, তো অপশন এ হবে সঠিক আনসার। নেক্সট, শ্বেত বিপ্লব, হোয়াইট রেভলিউশন, এর সঙ্গে একটা নাম মনে রাখতে হবে, ভার্গিস কুরেইন। শ্বেত বিপ্লবের জনক বলা হয় বা হোয়াইট রেভলিউশনের জনক বলা হয় ভার্গিস কুরেইন। এটা শ্বেত বিপ্লবটা অ্যাকচুয়ালি কিসের সঙ্গে যুক্ত? এখানে আরো একটা টার্ম মনে রাখতে হবে, অপারেশন ফ্লাড। ঠিক আছে? অপারেশন ফ্লাড, এই টার্মটাও কিসের সঙ্গে যুক্ত? পরীক্ষাতে আসে। অপারেশন ফ্লাড বলো বা শ্বেত বিপ্লব বলো, এটা দুগ্ধ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। দুগ্ধ উৎপাদন, অপশন বি। এবং টাইম পিরিয়ডটা ছিল
1970 এই পিরিয়ডে, ঠিক আছে? ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখতে পারো বা VVI পারলে লিখে রাখো, তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান ফসল কোনটি? অবশ্যই ধান, এটা দেখার কিছুই নেই, পশ্চিমবঙ্গের প্রধান ফসল ধান। পশ্চিমবঙ্গে কোন ফসল সোনালী তন্তু বা গোল্ডেন ফাইবার নামে পরিচিত? তুলা, পাট, রেশম নাকি তুঁত? সোনালী তন্তু বা গোল্ডেন ফাইবারের কথা বলা হয়েছে, তাহলে সেটা হবে অবশ্যই পাট, অপশন বি। এবং মনে রাখতে হবে এখান থেকে আরো একটা জিনিস, সেটা হচ্ছে এই যে পাট চাষে কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করে, ঠিক আছে? ভারতের বৃহত্তম পাট উৎপাদক অঞ্চল মানে উৎপাদক রাজ্য হচ্ছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আর সোনালী ফাইবার বা সোনালী তন্তু পাটকেই কিন্তু বলা হয়। নেক্সট, ভারতের গ্রামীণ অর্থনীতিতে প্রধান নিয়োগকারী ক্ষেত্র কোনটি? পরিষেবা ক্ষেত্র, কৃষি ও তথ্য সংলগ্ন কার্যকলাপ, তথ্য প্রযুক্তি নাকি ভারী শিল্প? এগুলো সব হচ্ছে শহরের অর্থনীতির সঙ্গে যুক্ত। পরিষেবা, তথ্য প্রযুক্তি, ভারী শিল্প। গ্রামীণ সঙ্গে যুক্ত যেটা হচ্ছে কৃষি ও তথ্য সংলগ্ন কার্যকলাপ। যেমন এখানে আমরা বলতে পারি কৃষির সঙ্গে পশুপালন, আরো বলতে পারি মৎস্য চাষ। এগুলো কিসের সঙ্গে যুক্ত? না, গ্রামীণ অর্থনীতির সঙ্গে যুক্ত এইগুলো। নেক্সট হচ্ছে গ্রামীণ শহরে অভিপ্রায়নের, অর্থাৎ রুরাল আরবান মাইগ্রেশন, মাইগ্রেশনের কথা বলছে। অভিপ্রায়ন মানে মাইগ্রেশন, অর্থাৎ স্থান মানে ছেড়ে চলে যাওয়া, যেটাকে আমরা বলি মাইগ্রেট বলি, মাইগ্রেশন। এর প্রধান কারণ কি? গ্রামীণ শহরে অভিপ্রায়নের বা রুরাল আরবান মাইগ্রেশনের প্রধান কারণ কি? অর্থাৎ অনেকে দেখবে গ্রাম ছেড়ে শহরে চলে যায়, এর কারণ কি? কিসের জন্য যায়? মেন কারণটা কি? উন্নত জলবায়ু? মোটেও নয়। কারণ শহরের জলবায়ু ভালো হয় না। ধর্মীয় কারণ? না। জনগণনার নির্দেশ? না। যে কারণটা অ্যাকচুয়ালি কর্মসংস্থান, কর্মসংস্থান ও উন্নত জীবিকার সন্ধানে মানুষ কিন্তু চলে যাচ্ছে শহরের দিকে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন বা MGNREGA, এটার ফুল ফর্মটা একটু মনে রাখতে হবে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট জি ফর গ্যারান্টি অ্যাক্ট, যেটা 2005 সালে এসেছিল, মনে রাখতে হবে। তো এখানে অ্যাকচুয়ালি কি বলেছে? মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন কত সালে? আচ্ছা, এটা বলেই দিয়েছি কত সালে, তো 2005 সালে কিন্তু এটা এসেছিল। এর মেন উদ্দেশ্য ছিল কিন্তু গ্রামের কর্মসংস্থান বৃদ্ধি করা, ঠিক আছে? মেন উদ্দেশ্য কি ছিল? না, মেন উদ্দেশ্য কিন্তু ছিল গ্রামের কর্মসংস্থান কিন্তু বৃদ্ধি করা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 31। 31 কি বলছে? প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা অর্থাৎ PMGSY কোন উদ্দেশ্য চালু হয়েছিল? প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বলেই দিয়েছে, তো এটা তো দেখার কিছু নেই। গ্রামীণ সড়ক যোজনা এর সঙ্গে যুক্ত। PMGSY গ্রামীণ সড়ক যোজনার সঙ্গে যুক্ত, ঠিক আছে? এবং এটা কবে চালু হয়েছিল এটা একটু মাথায় রাখো। এর সালটাও হচ্ছে 2000 সালে চালু হয়েছিল গ্রামীণ সড়ক যোজনা বা PMGSY। নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, PMAY, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ কিসের সঙ্গে? আবাস যোজনা বলেই দিয়ে দিয়েছে আবাস যোজনা, তো গ্রামীণ দরিদ্রদের পাকা বাড়ি নির্মাণ, অপশন এ হবে সঠিক আনসার। এবং এখানে একটু মনে রাখতে হবে এই যে প্রধানমন্ত্রী আবাস গ্রামীণ যোজনা, এটাই কিন্তু ইন্দিরা গান্ধী আবাস যোজনা এর একটা নতুন সংস্করণ। আগে কিন্তু এটা ছিল, এর নতুন সংস্করণ কিন্তু এটা, ঠিক আছে? নতুন সংস্করণ কিন্তু এটা হয়েছে, এটা একটু মাথায় রেখো। নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেন হচ্ছে 33, ভারতের সর্বাধিক দৈর্ঘ্যের নদী কোনটি, যা উত্তর ভারতের সমভূমির কৃষি ব্যবস্থার মেরুদণ্ড? খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং সহজ একটা প্রশ্ন। তো কোনটা হবে সঠিক আনসার? কোন নদী?
দেখো এখানে আমরা গঙ্গা নদীর প্রবাহটা সকলে আসলে জানি। এখানে আমরা যদি উচ্চ প্রবাহের কথা বলি, গঙ্গা নদীর উচ্চ প্রবাহ কোথার থেকে, উৎস থেকে যেটাকে আমরা বলি হরিদ্বার পর্যন্ত উচ্চ প্রবাহ। তারপরে আমরা বলবো মধ্য প্রবাহ। মধ্য প্রবাহ কোথায় না, হরিদ্বার থেকে যেটা হচ্ছে রাজমহল পাহাড়। আর হচ্ছে নিম্ন প্রবাহ। নিম্ন প্রবাহ কোথায় না, এই যে রাজমহল পাহাড় থেকে আম, বঙ্গোপসাগর পর্যন্ত বা মোহনা পর্যন্ত, মোহনা লেখো। এটা কিন্তু গঙ্গা নদীর প্রবাহ, ঠিক আছে। তো এই যে গঙ্গা নদী, এখানে কিন্তু বলছে ভারতের সর্বাধিক দৈর্ঘ্যের নদী, আর ভারতের সর্বাধিক নদীর দৈর্ঘ্য আমরা জানি গঙ্গা। এখানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে। বলছে যা উত্তর ভারতীয় সমভূমি কৃষি ব্যবস্থা, তো এই গঙ্গার কিন্তু উপকূলবর্তী অঞ্চলে প্রচুর কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে আমরা জানি, কারণ এর উর্বর পলিমাটি, অনুকূল জলবায়ু, জলসেচের সুবিধা থাকার কারণে কিন্তু কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে। তো এখানে বলছে যা উত্তর ভারতীয় সমভূমি কৃষি ব্যবস্থার মেরুদণ্ড, তো সেটা অবশ্যই গঙ্গা নদী হবে, অপশন বি। ঠিক আছে। আচ্ছা, এই উৎসটা থেকে কিন্তু প্রশ্ন হয়, এই গঙ্গা নদীর উৎস কোথায়? আমরা সকলেই জানি, যেটাকে আমরা বলি যে উত্তরাখণ্ডের অ্যাকচুয়ালি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে কিন্তু এই নদীর উৎপত্তি হয়েছে, এবং এটা আম, দেবপ্রয়াগে, জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগে, এই গঙ্গা নদী অলকানন্দার সঙ্গে মিলিত হয়ে এটি কিন্তু গঙ্গা নাম ধারণ করেছে, এটাও মাথায় রাখতে হবে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন নদী পশ্চিমবঙ্গের দুঃখ নামে পরিচিত? পশ্চিমবঙ্গের দুঃখ কাকে বলবো, গঙ্গা, দামোদর, তিস্তা নাকি অজয়? পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদর নদীকে। কেন? কারণ এখানে প্রচুর আহ বন্যার জন্য আমরা বলতে পারি দামোদর অ্যাকচুয়ালি নদী কি হয়, পূর্ব সাইডটাতে ঘন ঘন বন্যার কারণে প্রভূত এখানে ক্ষয়ক্ষতি করতো, তাই একে বাংলার দুঃখ নদী বলা হয়। কিন্তু পরবর্তীতে ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা 1948-এ তৈরি হয়েছিল, ঠিক আছে, এটা গঠনের পরে বন্যা কিন্তু নিয়ন্ত্রণ করা অনেকটা সম্ভব হয়েছে। ওকে। তো পশ্চিমবঙ্গের দুঃখ বলে দামোদর। আর একটা প্রশ্ন হয়, বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? বিহারের দুঃখ আমরা কোন নদীকে বলবো? কোশি। কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ, ঠিক আছে। নেক্সট, হচ্ছে পশ্চিমবঙ্গের কোন অঞ্চল রাঢ় নামে পরিচিত? রাঢ় অঞ্চল কোথাকে বলবো আমরা সাধারণত? পুরুলিয়া ওই সাইডটা থেকে বলি। হ্যাঁ, পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলটাকে আমরা সাধারণত রাঢ় অঞ্চল বলি, অর্থাৎ এই যে পশ্চিম ও দক্ষিণ পশ্চিম মালভূমি অঞ্চল, যেটাকে আমরা বলছি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এটাকেই বলা হয় রাঢ় অঞ্চল, ঠিক আছে। রাঢ় অঞ্চলটা কিন্তু এই জায়গাটাকে বলা হয়, মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। নেক্সট হচ্ছে সুন্দরবন অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কি? পার্বত্য ভূপ্রকৃতি তো নেই সেখানে, মরু ভূপ্রকৃতিও নেই, আগ্নেয় শিলা মালভূমিও নয়, যেটা আছে সেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য ও বদ্বীপীয় জলাভূমি। এর জন্য কিন্তু সুন্দরবন অঞ্চলে এটাই প্রধান বৈশিষ্ট্য, ম্যানগ্রোভ অরণ্য, ঠিক আছে। তরাই অঞ্চল কোথায় অবস্থিত? তরাই আর ডুয়ার্স, আর একটা হচ্ছে ডুয়ার্স, এই দুটোর মানে জানতে চাওয়া হয় পরীক্ষাতে। তরাই মানে কি, ডুয়ার্স মানে কি? ডুয়ার্স মানে হচ্ছে দরজা, তরাই মানে হচ্ছে স্যাঁতসেঁতে ভূমি, ঠিক আছে। দুটো মাথায় রেখো। তো তরাই অঞ্চল অ্যাকচুয়ালি কোনটা? দক্ষিণ ভারতের উপকূলভূমি না, থর মরুভূমি না, দক্ষিণাত্য মালভূমি না, তরাই অঞ্চল হচ্ছে হিমালয়ের পাদদেশে নিচু জলাভূমি, সেটাকে আমরা বলবো তরাই অঞ্চল, অর্থাৎ যেটা জলপাইগুড়ির দিকটাতে আমরা দেখতে পাবো হিমালয়ের পাদদেশে নিচু জলাভূমি অঞ্চল, সেটা হচ্ছে তরাই অঞ্চল। তো অপশন সি হয়ে যাবে সঠিক আনসার ফর দ্য কোশ্চেন নাম্বার 37। নেক্সট হচ্ছে 38। 38 কি বলছে, ভারতে সেচ প্রধান উৎস কোনটি? খুব ইম্পর্টেন্ট। ভারতে কোন পদ্ধতিতে বা সব থেকে বেশি জল সেচ করা হয় চাষের জন্য, বিশেষত নলকূপ, বৃষ্টির জল সংরক্ষণ, নাকি হিমবাহ গলিত জল, নাকি সমুদ্রের জল বিশোধন? তো ভারতে যে পদ্ধতিতে সবচেয়ে বেশি জল চাষ হয় সেটা হচ্ছে নলকূপ, অপশন এ, টিউবওয়েল, তাই তো। দেখবে মাঠে গেলে ওই যে মেশিন বসিয়ে যে নিচ থেকে জল তোলা হয়, তো এটা হচ্ছে এই যে নলকূপ সাহায্যে ভারতে কিন্তু সবচেয়ে বেশি জলচাষ হয়ে থাকে।
নিট সেচিত এলাকা অর্থাৎ নিট ইরিগেটেড এরিয়া সবচেয়ে বেশি ভারতের কোন রাজ্যে? কেরালা, পাঞ্জাব, আসাম নাকি উত্তরপ্রদেশ? নিট ইরিগেটেড এরিয়া সবচেয়ে বেশি, যেটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে, অপশন সি তে। ঠিক আছে, দেখো 50টা কিন্তু কোশ্চেন করতে হবে, এখন অনেকগুলো কোশ্চেন আছে, সেই জন্য একটু তাড়া করছি। আর আমার নিজেরও একটু তাড়াহুড়ো আছে, আজকে তাড়া কাজ আছে সেজন্য, বাট অন্যান্য দিনে আমরা কিন্তু আরো ভালোভাবে এক্সপ্লেন করবো কোশ্চেনগুলো, আজকে একটু তাড়া আছে। ঠিক আছে, তো এখানেও দেখো কোশ্চেন নাম্বার 40, গ্রামীণ ভারতে জাজ মানি ব্যবস্থা সিস্টেম, জাজ মানি সিস্টেম কিসের সাথে সম্পর্কিত? গ্রামীণ ভারতে আমরা সাধারণত এগুলো দেখতে পাই, জাজ মানি সিস্টেম। তো জাজ মানি ব্যবস্থা অ্যাকচুয়ালি গ্রামের বিভিন্ন যে জাতি বা পেশাভিত্তিক গোষ্ঠী, যেমন আমরা বলতে পারি আম কামার, কুমোর, নাপিত ইত্যাদি, এরা কি হয়, কৃষক পরিবারগুলিকে সেবা দেয়। মানে মনে করো এই যে কামার, কুমোর এরা কৃষক পরিবারদেরকে সাহায্য করে, তারা যে কাজ করে তাদের সেই উৎপাদিত পণ্য দিয়ে তারা কৃষকদেরকে সেবা দেয়, এবং পরিবর্তে বিনিময়ে তারা কি পায়, কৃষকদের কাছ থেকে শস্য বা অন্যান্য পারিশ্রমিক হিসাবে গ্রহণ করে বা পায়, সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি জাজ মানি সিস্টেম। ঠিক আছে, সেটা এই যে বলছে এটা ভারতের গ্রামীণ ভারতে জাজ মানি ব্যবস্থা কিসের সাথে সম্পর্কিত? তো এটা হবে এই যে গ্রামীণ পেশাভিত্তিক পারস্পরিক সেবা বিনিময়। ঠিক আছে, কৃষক সে তার উৎপাদিত শস্য দিচ্ছে, বাকি যারা থাকছে মানে নাপিত যে থাকছে সে দেখা যাচ্ছে সে চুল কেটে দিচ্ছে, বা কামার কুমোর যারা থাকছে তারা সেই মাটির কলসি বানিয়ে দিচ্ছে কৃষকদের, তার পরিবর্তে তার কৃষকদের কাছ থেকে শস্য বা অন্যান্য পারিশ্রমিক হিসেবে পাচ্ছে, এটাকে বলা হয় জাজ মানি। ঠিক আছে, ব্যবস্থা। তো অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট নেক্সট হচ্ছে ভারতে গ্রামীণ সাক্ষরতার হার শহরাঞ্চলের তুলনায় সাধারণত, গ্রামীণ সাক্ষরতার হার শহরের তুলনায় সাধারণত কমই হয়, তাই তো গ্রামীণ সাক্ষরতার হার কম হয়। নেক্সট হচ্ছে কৃষি জোতের গড় আয়তন অর্থাৎ অ্যাভারেজ সাইজ অফ ল্যান্ড হোল্ডিং ভারতের সময়ের সাথে সাথে কিভাবে, মানে মানুষের এই যে জমির পরিমাণ সময়ের সাথে সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে, সেটা কমছে নাকি বৃদ্ধি পাচ্ছে, নাকি সেম আছে অপরিবর্তিত, নাকি শুধু উত্তর ভারতে বাড়ছে? ভারতের এই যে মানুষের হাতে জমির পরিমাণ ল্যান্ড হোল্ডিং সেটা ধীরে ধীরে কি হচ্ছে, ক্রমাগত হ্রাস পাচ্ছে। কেন? ওই যে বললাম একজনের 4 বিঘে জমি থাকলে তার যদি দুটো ছেলে হয়, একজন পাচ্ছে 2 বিঘে, এই পাচ্ছে 2 বিঘে, তো 4 বিঘেতে 2 বিঘে করে খণ্ড হয়ে গেল, এটাকে মানে ল্যান্ড হোল্ডিংটা কিন্তু কমে গেল, সেটাই বলছি। তো কৃষি জোতের গড় আয়তন ভারতের সময়ের সাথে সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে, ক্রমাগত হ্রাস পাচ্ছে। ঠিক আছে, অপশন এখানে কি হবে আনসার, বি হবে সঠিক আনসার, হ্রাস পাচ্ছে। নেক্সট কোশ্চেনে আমরা যাবো। নেক্সট কোশ্চেন হচ্ছে, যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও, এখনো যারা দেখছো আশা করছি ভালো লাগছে। এর পরবর্তীতে আরো কিন্তু আমরা জেনারেল নলেজের উপরে যে ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দেওয়া আছে সিলেবাসে, তার উপরে তোমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ দেবো, সঙ্গে কিন্তু ইংলিশেরও কিন্তু ক্লাস চলছে, বাকি অন্যান্য ক্লাসগুলোও কিন্তু তাড়াতাড়ি শুরু হবে। ওকে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো, ভারতের সবচেয়ে বেশি ক্ষুদ্র প্রান্তিক কৃষক 2 হেক্টরের যাদের জমি, কম জমি 2 হেক্টরের যাদের জমি তাদের অবশ্যই ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক বলে, কোন শ্রেণীর? আচ্ছা, এই দেখো প্রশ্নের মধ্যে আনসার বলে দিয়েছি, ক্ষুদ্র প্রান্তিক শ্রেণী, তো বৃহৎ কৃষক না, মধ্যম নয়, ভাগ চাষী নয়, এই যে অপশন বি একদম মানে সহজ কোশ্চেন ছিল, কোশ্চেনের মধ্যেই আনসার বলে দেওয়া আছে। গ্রামীণ বসতির টি আকৃতি বা ওয়াই আকৃতি বিন্যাস কিসের উপর নির্ভর করে? মনে করো গ্রামীণ বসতির টি আকৃতি বা ওয়াই আকৃতি বিন্যাস কিসের উপর নির্ভর করে? মাটির উর্বরতা, রাস্তা সংযোগস্থল, জলবায়ু নাকি খনিজ সম্পদ? মনে করো এই একটা রাস্তা যাচ্ছে, আমরা দেখেছি এখান থেকে আর একটা রাস্তা গিয়ে এখানে মিললো। ঠিক আছে, তো এই যে একটা টি আকৃতির একটা আকার তৈরি হলো, তো এই যে রাস্তা মানে এই ধার বরাবর সাধারণত জনবসতি গড়ে উঠছে, এই বরাবর, এই বরাবর রাস্তার বরাবর জনবসতি গড়ে উঠছে। তো এটাকেই এই যে টি বরাবর জনবসতি গড়ে উঠছে কিসের উপর ভিত্তি করে, না রাস্তার সংযোগ স্থলের উপরে ভিত্তি করে। এখানে একটা মোড় মতো তৈরি হচ্ছে, আমরা যেটাকে মোড় বলি, বা এরকম একটা হতে পারে, মনে করো এই একটা রাস্তা যাচ্ছে, আবার এই দিকে একটা রাস্তা চলে গেল। ঠিক আছে, আবার এখান থেকে একটা রাস্তা এসে এখানে জুটলো, এখানেও দেখো একটা পয়েন্ট তৈরি হচ্ছে আর মোড় মতো তৈরি হচ্ছে। তো এই মোড়টাকে ঘিরে, এলাকাকে ঘিরে এই রাস্তা বরাবর দেখা যাচ্ছে জনবসতি গড়ে উঠেছিল। তো একটা টি আকারে তৈরি হচ্ছে, একটা কোনোটা ওয়াই আকারে তৈরি হচ্ছে। এটা এই বিন্যাসটা কিসের উপর নির্ভর করে? অবশ্যই রাস্তার সংযোগ স্থলের উপরে। অপশন বি হবে সঠিক আনসার এই কোশ্চেনের জন্য। ঠিক আছে, নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলা চা উৎপাদনের জন্য বিখ্যাত? এ আর কি বলবো, বাচ্চাদের প্রশ্ন, জলপাইগুড়ি, দার্জিলিং ও জলপাইগুড়ি।
নেক্সট হচ্ছে গ্রামীণ উন্নয়নে সমবায় সমিতি বা কোঅপারেটিভ সোসাইটির প্রধান ভূমিকা কি? কোঅপারেটিভ সোসাইটি বা যেটাকে আমরা বলি সমবায় সমিতি। কৃষকদের ঋণ বিপণনে সম্পদ ব্যবহারে যৌথ সহায়তা, কর আদায়, নির্বাচন পরিচালনা নাকি আইন শৃঙ্খলা রক্ষা করা? কি হবে এটা সঠিক আনসার? কোশ্চেন নাম্বার 46। নির্বাচন তো না, কর আদায়ও নয়, আইন শৃঙ্খলা নয়, এদের কাজ হচ্ছে কৃষকদের ঋণ বিপণন ও সম্পদ ব্যবহারের যৌথ সহায়তা করা বা কৃষকদের দেখা যাচ্ছে ছোট ছোট প্রান্তিক কৃষকদের ঋণ দেওয়া, তাদেরকে পরামর্শ দেওয়া, তাদের সম্পদ ব্যবহারে সাহায্য করা, এই এই কাজগুলো কে করে থাকে? সমবায় সমিতি বা কোঅপারেটিভ সোসাইটি। অপশন এ। কোশ্চেন নাম্বার 47 জাতীয় গ্রামীণ জীবিকা মিশন NRLM এর মূল লক্ষ্য কি? গ্রামীণ জীবিকা মিশন এর লক্ষ্য হচ্ছে, যেহেতু জীবিকা মিশন বলেই দিয়েছে তাই এর লক্ষ্য সড়ক নির্মাণ হতে পারে না, সেচও হতে পারে না, বিদ্যুতায়নও হতে পারে না, যেটা হবে সেটা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী বা যেটাকে আমরা বলি সেলফ হেল্প গ্রুপ, যেটাকে আমরা বলছি সেলফ হেল্প গ্রুপ বা SHG। তো এই যে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে দরিদ্র পরিবারের জীবিকা ও আয় বৃদ্ধি, এটাই সঠিক আনসার, অপশন বি। নেক্সট হচ্ছে ভারতের কোন অঞ্চলে বাঁধ কৃষি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ যা জল সংরক্ষণে ব্যবহৃত হয়? অর্থাৎ বাঁধের সাহায্যে জল ধরে রেখে কৃষি ব্যবস্থা করা, এটা ভারতের কোন অঞ্চলে সাধারণত হয়ে থাকে? পাঞ্জাব, দক্ষিণাত্যের শুষ্ক মালভূমি, তামিলনাড়ু, সেচট্যাং অঞ্চল নাকি গঙ্গা বদ্বীপ নাকি হিমালয়ের পার্বত্য অঞ্চল? কোথায় হবে এটা? এটা হবে দক্ষিণাত্যের শুষ্ক মালভূমি বলেই দিয়েছে, অর্থাৎ এই জায়গাটা শুষ্ক বলেই কি হয়, এখানটাকে বাঁধ দিয়ে জল ধরে রাখা হয়, সেই জল কৃষিকাজে ব্যবহার করা হয়। তো অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, গ্রামীণ ভারতে পরিবহনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপক মাধ্যম কোনটি? অর্থাৎ গ্রামীণ পরিবেশে কোন পথটা বেশি ব্যবহার করা হয়? রেলপথ, জলপথ, বিমানপথ নাকি সড়ক পথ? অবশ্যই গ্রামীণ পরিবেশে সড়ক পথটাই বেশি ব্যবহার করা হয়, কারণ সেখানে রেলপথ অত সহজলভ্য নয়, বিমানপথ তো নেই, জলপথও অতটা নেই, তো গ্রামীণ পরিবেশে সড়ক পথটাই সব থেকে বেশি ব্যবহার হয়। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকের, একটি গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাহী বা রাজনৈতিক প্রধানকে কি বলা হয়? তোমরা সবাই পঞ্চায়েত ওয়েব সিরিজ দেখেছো, তো সেখানে প্রধান যে আছে তো প্রধানই বলা হয়। কিছু কিছু জায়গায় কিন্তু এটাকে সরপঞ্চ সরপঞ্চও কিন্তু বলা হয়, ঠিক আছে, প্রধান বা সরপঞ্চ। তো অবশ্যই এটা প্রধান হবে, অপশন বি। এই ছিল আজকের 50টি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর উপরে কিন্তু আরো একটা ক্লাস করা যায়, তোমরা সেটা কমেন্ট করে জানাবে, আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে করাবো। আর পরবর্তীতে আরো ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরে, যে জেনারেল নলেজের ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরে MCQ ইম্পর্টেন্ট করিয়ে দেবো। বাট এখানে যে 50টা করালাম এগুলো করলেও হয়ে যাবে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই বিশেষ করে এই চ্যাপ্টারটার জন্য, ঠিক আছে। আর ইংলিশের ক্লাসও কিন্তু চলছে, তো সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর অবশ্যই যাওয়ার আগে একটা লাইক করে যেও। এখানেই শেষ করছি আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।